Strong Roots, APJ Abdul Kalam. Full name of APJ Abdul Kalam was Abul Pakir Jainul Abdin Abdul Kalam. He was born in 1931 and died in 2015. He was one of the pioneers of aerospace engineering in India. For a major part of his life, he worked as a scientist in Indian space programs. Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. He was the President of India from 2002 to 2007. Strong Roots is an extract from Dr. APJ Abdul Kalam's autobiography Wings of Fire. In this extract, he talks about his childhood in his hometown. The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. Strong Roots, লেখক APJ আব্দুল কালাম, পূর্ণ নাম আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, যিনি জন্মেছিলেন 1931 সালে এবং মৃত্যুবরণ করেন 2015 সালে। তিনি ভারতীয় মহাকাশ গবেষণার একজন পুরোধা। তার বিখ্যাত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস এবং উইংস অফ ফায়ার। এখানে আমরা যে গল্পটি পড়ব, স্ট্রং রুটস, এই গল্পটি নেওয়া হয়েছে ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের প্রথম পরিচ্ছেদ থেকে। এখানে তিনি তার শৈশবকাল এবং তার শৈশবকাল যে শহরে কেটেছে সেই রামেশ্বরম শহর সম্পর্কে এই গল্পে তিনি আমাদের বলেছেন। এখানে তার শৈশবকালের একটি উজ্জ্বল দিক আমরা দেখতে পাব এবং সেই সঙ্গে তার আধ্যাত্মিক দিকটা যেভাবে গড়ে উঠেছিল, আধ্যাত্মিকতার সূচনা, সেটাও আমরা এই অংশটি পড়ে জানব। আমি শুরু করছি। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, আমি জন্মেছিলাম একটি তামিল পরিবারে, যে পরিবারটি ছিল মধ্যবিত্ত পরিবার। রামেশ্বরমের মতো রামেশ্বরম নামের এক দ্বীপ শহরে আমি জন্মেছিলাম, যেটি পূর্বতন মাদ্রাসের অংশ ছিল। My father, Jainul Abdin, had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. আমার বাবা
জয়নুল আবদিন তার প্রথাগত শিক্ষা বেশি ছিল না, আবার তার আর্থিক সঙ্গতিও বেশি ছিল না। এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও তার ছিল সহজাত প্রজ্ঞা এবং উদারতা। He had an ideal helpmate in my mother Asiamma. তার সহচরী, আদর্শ সহচরী ছিলেন আমার মাতা আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our family put together. আমি মনে করতে পারছি না প্রকৃত সংখ্যাটি। তাদের যারা আমাদের পরিবারের বাইরে ছিলেন এবং প্রতিদিন আমাদের সঙ্গে আহার করতেন, তবে সংখ্যাটি আমাদের পরিবারের সকলকে একত্রিত করলেও তার থেকে বেশি হবে, এটা আমি নিশ্চিত। My parents were widely regarded as an ideal couple. আমার পিতামাতার একটা সুনাম ছিল আদর্শ স্বামী স্ত্রী হিসেবে। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের বংশ পরিচয়টা বেশ উল্লেখযোগ্য ছিল, কেননা আমার মায়ের এক পূর্বপুরুষ যাকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি আমার পিতামাতার অনেক সন্তানের মধ্যে একজন, একটি ছোটখাটো ছেলে, বলার মতো তার সৌন্দর্য ছিল না, লম্বা এবং সুন্দর পিতামাতার আমি সন্তান ছিলাম। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম, যেটি নির্মিত হয়েছিল ঊনবিংশ শতকের মাঝামাঝি। It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. এই বাড়িটা ছিল বড় পাকা বাড়ি, যেটা তৈরি হয়েছিল চুন সুড়কি এবং ইট দিয়ে। রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার বিলাসিতাহীন পিতা তিনি ত্যাগ করেছিলেন সেই সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা, যেটা প্রয়োজন ছিল না, তিনি সেইগুলো ত্যাগ করেছিলেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যদিও
সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দেওয়া হতো, সেটা খাদ্য হোক বা ঔষধ অথবা পোশাক। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. প্রকৃতপক্ষে আমি এটা বলতে পারি যে আমার শৈশবকাল বেশ নিরাপদ ছিল, আর্থিক অথবা মানসিক উভয় দিক থেকেই। I normally ate with my mother, sitting on the floor of the kitchen. She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of served homemade pickle and a doll of fresh coconut chutney. I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গেই আমি আহার করতাম রান্নাঘরের মেঝেতে বসে। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of served homemade pickle and a doll of fresh coconut chutney. আমার মা তিনি আমার সামনে একটা কলার পাতা রেখে দিতেন এবং তার উপরে চামচ দিয়ে ভাত এবং সুগন্ধময়ী সাম্বার তিনি দিতেন এবং সেই সঙ্গে ঝাঁঝালো বাড়িতে তৈরি আচার আর সাথে থাকতো নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. শিব মন্দির, যেটা রামেশ্বরমের বিখ্যাত তীর্থস্থান, তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত জায়গা ছিল শিব মন্দির, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের এলাকাটা মুসলিম প্রধান হলেও সেখানে অনেক হিন্দু পরিবার বাস করতেন, তাদের প্রতিবেশী মুসলিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটা খুব পুরনো মসজিদ ছিল, যেখানে আমার পিতা আমাকে সান্ধ্য প্রার্থনার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আমার সামান্যতম ধারণাও ছিল না আরবিতে যে মন্ত্রগুলো পাঠ করা হতো সেগুলো সম্পর্কে, তবে আমি এটা একদম নিশ্চিত ছিলাম যে এই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. আমার বাবা যখন সান্ধ্য প্রার্থনার পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, তখন বিভিন্ন ধর্মের যারা মানুষ
সেখানে অপেক্ষা করতেন, তারা তাদের জলের পাত্র এগিয়ে দিতেন। Many of them offered bowls of water to my father. অনেকজন তাদের মধ্যে আমার বাবাকে জলের পাত্র এগিয়ে দিতেন, who would dip his fingertips in them and say a prayer. এবং আমার বাবা তার আঙ্গুলের অগ্রভাগ সেই জলের মধ্যে প্রবেশ করাতেন এবং প্রার্থনা করতেন। The water was then carried home for invalids. এরপর জল নিয়ে যাওয়া হতো বাড়িতে যারা অসুস্থ তাদের জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে সুস্থ হয়ে যাওয়ার পর মানুষজন আমাদের বাড়িতে আসতেন আমার বাবাকে ধন্যবাদ জানাতে। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় স্মিত হাসতেন এবং তাদের বলতেন মহান করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে। The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Sastri, was a very close friend of my father's. রামেশ্বরমের শিব মন্দিরের সর্বোচ্চ পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood, each of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার মনে এখনো উজ্জ্বলভাবে প্রজ্বলিত আছে সেই স্মৃতি, যেখানে এই দুটি মানুষ একত্রিত হয়ে তাদের প্রথাগত পোশাকে আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতেন। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. আমি যখন প্রশ্ন করার মতো বড় হলাম, তখন আমি আমার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করেছিলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন প্রার্থনার মধ্যে কোনো রহস্য কিছু নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. পরিবর্তে প্রার্থনা কি করে না মানুষের আত্মার সঙ্গে অন্য মানুষের আত্মার সংযোগ ঘটায়। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তিনি বলতেন যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার পার্থিব দেহকে অতিক্রম করে যাও এবং মহাবিশ্বের একটি অংশ হয়ে ওঠো, যে অংশটা জানে না কোনো বিভেদ, কোনো অর্থের, বয়সের, জাতির অথবা ধর্ম বা বর্ণের।